নজর রাখবো শুরুতেই বনগাঁর একটা ঘটনার দিকে। জাল সার্টিফিকেট, ব্যক্তি জীবিত রয়েছে কিন্তু তাকে মৃত দেখানো হলো আর এভাবেই জাল সার্টিফিকেট বের করা হলো। আর এরপর বনগাঁয় কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়েছে এমনটা অভিযোগ। ঠিক কি ঘটেছে আরো ডিটেইল জানতে চাইবো এই বিষয়ে। আরো ডিটেইল জানাতে পারবে অনিরুদ্ধ, রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ। সোনিয়া, উত্তর 24 পরগনার ছয়ঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের নরহরিপুরের বাসিন্দা শঙ্কর বিশ্বাস গত 17 তারিখ ছয়ঘুরিয়া গ্রাম পঞ্চায়েতে একটি অভিযোগ করেন। তার অভিযোগ যে তিনি জীবিত রয়েছেন কিন্তু তাকে মৃত দেখিয়ে ওয়ারিশন সার্টিফিকেট তোলা হয়েছে, আর জমি হাতানোর চেষ্টা করা হয়েছে যে জমির মূল্য রয়েছে প্রায় 1 কোটি টাকার উপরে। প্রাথমিকভাবে 6 শতক জায়গা তারা হাতানোর জন্য চেষ্টা চালিয়েছিল। তিনি অনলাইন সার্চ করে জানতে পারার পরেই তিনি বিএলআরও দ্বারস্থ হয়, সেখান থেকে ওয়ারিশন সার্টিফিকেট তুলে দেখেন যে তিনি জীবিত থাকাকালীন তাকে পঞ্চায়েতের থেকে মৃত ব্যক্তি হিসাবে ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। পরবর্তীতে তিনি পঞ্চায়েতে অভিযোগ দায়ের করেন এই 17 তারিখ। পঞ্চায়েতে এই অভিযোগ পেয়েই নড়ে চড়ে বসে তদন্ত করে দেখে পঞ্চায়েতের তরফ থেকেও তো সইয়ের প্রয়োজন, তাহলে সেখানেও কি জাল সই? একদমই তোমাকে জানিয়ে রাখি যে পঞ্চায়েতের যে সার্টিফিকেট, এই ওয়ারিশন সার্টিফিকেট বলে চালানো হয়েছে, পুরো সার্টিফিকেটটা প্যাড জাল, সিল জাল, এবং কি পঞ্চায়েত প্রধান যিনি তৎকালীন সময়ে পঞ্চায়েত প্রধান ছিলেন তার সইকেও জাল করা হয়েছে। পুরো এই ওয়ারিশন সার্টিফিকেটটাকে জাল করে পঞ্চায়েতের প্যাড ব্যবহার করে এই ওয়ারিশন সার্টিফিকেট শো করে এই ব্যক্তির জায়গা হাতানোর চেষ্টা করেছিল, যে জায়গার মূল্য ওই ব্যক্তির দাবি যে 1 কোটি টাকার উপরে মূল্য রয়েছে। প্রাথমিকভাবে 6 শতক জায়গা তারা হাতানোর চেষ্টা চালিয়েছিল। পরবর্তীতে তার অভিযোগের ভিত্তিতে সেই হাতাতে পারেনি। যে সমস্ত অভিযুক্তরা, অভিযোগ কারা করলেন এই কাজ, কিভাবে করলেন, কিছু জানা যাচ্ছে? প্রাথমিকভাবে এই শঙ্কর বিশ্বাস অভিযোগ জানিয়েছেন যে 2 ব্যক্তির বিরুদ্ধে তার অভিযোগ হয়েছে এবং সেই বিষয়ে তিনি পঞ্চায়েতকে জানিয়েছেন। পঞ্চায়েতের তরফ থেকে, অর্থাৎ ছয়ঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ইতিমধ্যেই পেট্রাপোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনার তদন্ত করে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি তুলেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা ঘোষ। এবং তৎকালীন, অর্থাৎ যে সময়কার এই ওয়ারিশন সার্টিফিকেট, প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন যেটা এই কাজের সঙ্গে যদি কোনো লেভেলের কেউ যুক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারাও আবেদন জানিয়েছে পুলিশের কাছে। পুলিশ ঘটনাটা তদন্ত শুরু করেছে। পেট্রাপোল থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত করছে। যদি এই ঘটনার সঙ্গে কেউ যুক্ত থাকে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হবে বলেও পুলিশ সূত্রে খবর হয়েছে। সোনিয়া, বিএলআর অফিসে গিয়ে আমি ওনাদেরকে বলি, ওনারা তখন ওনাদের কম্পিউটার খুলে দেখে বলছে আপনার তো মারা গিয়েছেন আপনি। আনলাম তাহলে আপনারা আমার ওই ওয়ারেশন সার্টিফিকেট, যেটা ওয়ারেশন বলে করছিল, ওই সার্টিফিকেটটা দিতে হবে। ছয়ঘুরিয়া পঞ্চায়েতের প্রধানের কাছে আবেদন করি যে আপনারা কিভাবে আমি জীবিত মানুষ, কিভাবে আপনারা এই ওয়ারেশন সার্টিফিকেটটা আপনারা দিলেন। সেই ওয়ারেশনের বলে আমার জমি জায়গা কিছু অসাধু ব্যক্তি, যার নাম হচ্ছে কানাই সরকার এবং মজনু শেখ, এরা আত্মসাৎ করার জন্যই বিএলআর অফিসে দরখাস্ত করেছিল। আমি চাইছি তাদের যারা এই দোষী তাদেরকে পুলিশ বা পঞ্চায়েত বার করে উপযুক্ত শাস্তি দিক। উনি অভিযোগ করাতে আমরা সেটা তদন্ত করে দেখি। অফিসের স্টাম্প জাল, এক্স প্রধান যিনি ছিলেন তার সইটাও জাল, প্যাডটাও জাল, মানে আমাদের সঙ্গে কোনো অফিসের সাথে কোনো সংযোগ নেই ওর মধ্যে। তারপরে সঙ্গে সঙ্গে আমরা থানাতে অভিযোগ করি যে এটা তদন্ত করতে, এর মধ্যে জড়িত যারা বা এই অন্যায় কাজটা করা হয়েছে তার সঠিক বিচার যেন পাই। অভাবের সংসার, মেয়ে ছোট আর তাই বড় হলে মেয়ের বিয়ে দিতে হবে, তার জন্য টাকার প্রয়োজন। স্ত্রী স্বামীকে বললেন কিডনি বিক্রির কথা, কিন্তু তারপর কি হলো? স্বামীর কিডনি বিক্রি হলো আর সেই টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দিলেন স্ত্রী। চাঞ্চল্যকর এই অভিযোগ হাওড়ার সাকরাইলের এক দিনমজুরের। টাকা নিয়ে তার স্ত্রী এখন ব্যারাকপুরে প্রেমিকের বাড়িতে। স্ত্রীর বিরুদ্ধে পুলিশে নালিশ জানিয়েছেন স্বামী। স্বামী দিনমজুর, অভাবের সংসার, বাড়িতে 10 বছরের মেয়ে। একসময় মেয়ের বিয়ে হবে, তার জন্য টাকার দরকার। অভিযোগ এর জন্য স্বামী পিন্টু বেজকে কিডনি বিক্রির জন্য বুঝিয়েছিলেন স্ত্রী সুপর্ণা। সেই মতো মাস 3 আগে 10 লাখ টাকায় কিডনি বিক্রি করেন পিন্টু।
তারপর সেই টাকা নিয়ে বাড়ি থেকে উধাও স্ত্রী। অভিযোগ, কিডনি বিক্রির 10 লক্ষ টাকায় প্রেমিকের সঙ্গে পেতেছেন সংসার। এই ঘটনার পর থেকে কুল কিনারা পাচ্ছেন না পিন্টু। বললো যে তুমি কিডনি ডোনেটটা করো, আমাদের টাকা পয়সা দরকার, ঘর বাড়ি করবো, মেয়ের জিনিসপত্র করবো। 2 মাস 2 এক 3 এরকম টাইম লাগছে বলে খালি বলছি কবে হবে গো, কবে হবে গো। অপারেশনটা হবার 2 মাস পরে, 1 মাস পরেই আমাকে বলে 3 মাস বেডে থাকবে, রেস্ট থাকবে, পুরো রেস্ট, কোথাও বেরোবে না, কোথাও কিছু করবে না। তা উনি আমাকে না বলে এরকম বাজার করতে নাম করে চলে এসে। আচ্ছা, অপারেশন করে কত টাকা পেয়েছিলেন? 10 লাখ টাকা। ফেসবুকে পরিচয়, জিনিসপত্র, টাকা পয়সা, ক্যাশ ফ্যাশ সব নিয়ে চলে এসেছে। কি চাইছেন? বাবুকে নিয়ে যেতে চাইছি। হাওড়া সাঁকরাইল এখানকার বাসিন্দা পিন্টু বেজ। 10 বছরের মেয়ে, স্ত্রী এবং মা বাবাকে নিয়ে সংসার। বিয়ে হয়েছে 16 বছর। অভিযোগ, স্ত্রী সুপর্ণার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় ব্যারাকপুরের বাসিন্দা রবি দাসের। এখন তার সঙ্গে পেতেছেন সংসার। ব্যারাকপুরে তাঁর ঠিকানায় গেলেও নাকি স্বামীর সঙ্গে দেখা করতে চাননি সুপর্ণা। এরপরে হাওড়া পুলিশ কমিশনারেটে অভিযোগ জানান পিন্টু। আমি এখান থেকে পিছু পা হাঁটবো না, এক ফোঁটা পিছু পা হাঁটবো না। আমি যা বদনাম হওয়ার হয়ে গেছে, আমি আর কোনো এইখান থেকে পাল্টি খেতে পারবো না। আমার যেইটুকু যা ছিল মান সব কিছু নিয়েই আমার ইয়ে হয়ে গেছে। এই সমাজের প্রতি একটা ছোট্ট ধিক্কার জানাই এরকম মেয়েদের প্রতি, যারা স্বামী নামক 16 বছর সংসার করে 12 বছরের একটি মেয়ে রেখে এসে তার কিডনি বিক্রি করে 10 লক্ষ টাকা নিয়ে পালিয়ে চলে আসে তার প্রেমিকের সাথে। ব্যারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। আর এবার বারুইপুরের দিকে নজর রাখবো, কারণ সেখানে চাষে ক্ষতির অভিযোগ তুলছেন কৃষকরা, কারণ তারা সেচের জল পাচ্ছেন না, এমনটাই অভিযোগ তাদের। বারুইপুরে দুয়ারে সরকার শিবিরে গিয়ে তাই নালিশ কৃষকদের। ধপধপি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতির মুখে কৃষকরা। এই এলাকায় ডায়মন্ড হারবার থেকে মিঠে জল আসে সূর্যপুর খাল দিয়ে, আর সেখান থেকে জল যায় এলাকার ছোট ছোট খালগুলিতে। অভিযোগ, সেচ দপ্তরের স্লুইস গেট উঁচু হওয়ায় বর্ষা ছাড়া অন্য সময় খালগুলিতে জল ঢুকতে পারছে না। সবজি থেকে বোরো ধান চাষ নষ্টের মুখে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস মহকুমা শাসকের। যে খাল আছে ফারাগাজির খাল, এই খালেতে কোনো মতে পানি ঢুকছে না, আমাদের জল ঢুকছে না, বইটা উঁচু আছে। আমাদের পানির জন্য ব্যবস্থা করার কথা বলছিলাম, সমস্ত প্রধানদের সদস্যদের সবাইকে বলেছি যে আমাদের জন্য একটা ব্যবস্থা করা হোক এবং পাশ থেকে কালভেট দিয়ে কেটে বসিয়ে দিয়ে সমান করে দেওয়া হোক, যার কারণে কোনো সদস্য বা কোনো প্রধান কেউই এই বিষয়ে মাথা দিচ্ছে না, আর কেউই এই কথা আমাদের পানির ব্যবস্থা করছে না। আমরা হাজার হাজার চাষি পড়ে মার খাচ্ছি ওখানে। উনি বললো একটা দরখাস্ত দিতে, সেই দরখাস্তটা দেওয়ার জন্য ওদেরকে বলা হলো, আমরা দেবো বললাম। তা তখন তো আমাদের চাষ অটোমেটিক শেষ হয়ে যাবে। ইমিডিয়েটলি একটা কাজ করার জন্য আমরা বলছি কোনো কিছু করে দিই আপাতত। ওইটা উঁচু আছে, ওই বড় গাঙে জল আসছে, আমাদের পাশে ঢুকছে না, আমাদের বইয়ের মধ্যে জল ঢুকে ওই জল ফের লেবে যাচ্ছে। আমাদের যদি পাশ থেকে কাটার ব্যবস্থা করে কালভেট দিয়ে যায় পঞ্চায়েত থেকে, তাহলে হাজার হাজার চাষি বেঁচে যায়। বললো আমাদের কাছে চিঠি করো, চিঠি করে প্রধানের দিয়ে পাঠালে আমরা তখন ব্যবস্থা করবো। চাষি তো ততদিন বাঁচবে কেন? চাষের জলের সমস্যা সেটা নিয়ে বলছিলেন, আমরা ইরিগেশনের সঙ্গে কথা বলবো, সমস্যার সমাধান হচ্ছে। জায়গাটা সরেজমিন তদন্ত করে একটা ইন্সপেকশন করে দেখবো যে কতটা এলাকা কি আছে। আমার মনে হয় না সমস্যা থাকবে, মেটানো যাবে। খামখেয়ালি আবহাওয়া আর তাতে চাষের ক্ষতি। মাঘেই তো শীত উধাও, এক ধাক্কায় বেড়েছে তাপমাত্রার সঙ্গে ঘন কুয়াশার দাপটও রয়েছে। সিঙ্গুরে আলু চাষে ক্ষতির আশঙ্কা। আবহাওয়ার বদলের জেরেই গাছে ছত্রাক দেখা যাচ্ছে। আলু গাছে ধসা রোগে আশঙ্কা বাড়ছে। ফলনে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের। ফলন কমলে আলুর দাম বাড়তে পারে। গত 4 দিন ধরে মেঘাচ্ছন্ন, কোনো রোদ্দুর নেই। আলু চাষের পক্ষে যেটা ওয়েদার প্রয়োজন সেটা নেই। সারাদিনই কুয়াশা, বেলা 12টা বেজে যাচ্ছে পরিষ্কার হতো, হঠাৎ গরম, যার জন্য এই আলু গাছে এই যে এই অবস্থা, ডাঁটা পচে গিয়ে পুরো শেষ। ও কি চাষিরাই খেতে পারবে না আলু, ফলন তো পরের কথা। প্রচুর লস। ডাঁটা পচে যাচ্ছে আলুর, মানে ওষুধ দিয়েও কোনো কাজ হচ্ছে না। গাছগুলো পুরো ডাঁটা মাঝখান থেকে ডাঁটা পচে পুরো মরে যাচ্ছে। না, এতে আলু হবে না, ফলন অনেক কমে যাবে। হঠাৎ গরম পড়ার জন্য এই অবস্থা হয়ে গেছে, প্লাস কুয়াশা। অন্য বছর ওয়েদার সাত দেয়, এবছর ওয়েদার কিছু সাত দিল না। এবছর ফলন না হলে দাম তো বাড়বেই। আলুর অবস্থা খুবই খারাপ। এই যে আচমকা শীত চলে গিয়ে গরম এসে যাওয়া, এতে আলুর পক্ষে ভীষণভাবে ক্ষতি করেছে। শুকনো ধসা, ডাঁটা পচে যাচ্ছে, যার জন্য আলুর ফলন কি হবে জানি না। গাছ যদি না বাঁচে তো তাহলে ফলন হবে না। খোলা মার্কেটে এর দাম অতিরিক্ত হয়ে যাবে। এত ওষুধ কিনতে হচ্ছে, কত টাকা পাবো আমরা? ওষুধের দোকানে ধার করে বিঘের পর বিঘে জমি, সকালবেলা একরকম ওষুধ দিতে বলছে, বিকেলে একরকম ওষুধ দিতে, তাতেও আমাদের গাছ বাঁচাতে পারছি না। যেগুলো ডাঁটা পচে যাচ্ছে সে শুকনো হয়ে হলদে হয়ে মারা যাচ্ছে।